ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক ট্যালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসনোভা। 2024 ব্যাংকিং খাতের প্রকৃত ক্ষত বেরিয়ে আসার বছর। প্রকাশ্যে আসে ঋণ অনিয়ম, জালিয়াতি সহ অর্থ লোপাটের আসল চিত্র। গেল 15 বছরে রাজনৈতিক হস্তক্ষেপ, ত্রুটিপূর্ণ নীতির কারণে তারল্য ঘাটতি, মুদ্রা বাজারে অস্থিরতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অপরিকল্পিত একীভূতকরণ এবং খেলাপির রেকর্ড বেড়ে যায়। প্রশ্ন হল, এখন তাহলে করণীয় কি? সংস্কার? কিছু কতিপয় মানুষের সুবিধায় করা বিতর্কিত আইনগুলোর বা সংশোধন কতটুকু জরুরি? এসব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়, ব্যাংক কোম্পানি আইন সংশোধন জরুরি কেন? আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এবং আছেন সাবেক ব্যাংকার এবং বিশ্লেষক খন্দকার ফজলে রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি দেখতে পাচ্ছি ফজলে রশিদ আপনি এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা তৌফিক আহমেদকেও পাবো। কিন্তু আলোচনা শুরুর আগে আমরা দেখে নিব একটি প্রতিবেদন। আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি অনাচারের শিকার ব্যাংক খাত। বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে বলা যায় রীতিমতো হরিলুট হয়েছে। জনগণের আমানত সহজে লুটে নেয়ার এমন সুযোগ করে দিতেই সংশোধন করা হয় ব্যাংক কোম্পানি আইনও। আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব শেখ হাসিনার করা বিতর্কিত আইনগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, কিন্তু সে আশায় গুড়ে বালি। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়ে কাজ করতেছে। এই ব্যাংক রেজলিউশন অ্যাক্টের পুরা সুপারিশমালা এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া আমাদের কাছে তুলে ধরা হলে বুঝতে পারবো যে ব্যাংকগুলো কি হচ্ছে। টাস্কফোর্সের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। ব্যাংক কোম্পানি আইন 2023 অনুযায়ী এক ব্যক্তি টানা 12 বছর পর্ষদ চেয়ারম্যান থাকতে পারবেন। একই সঙ্গে এক পরিবারের 3 জন ব্যক্তি হতে পারবেন পর্ষদ সদস্য। বিশ্লেষকদের মতে এমন আইনে মূলত ব্যাংককে এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। একজন ডাইরেক্টর আগে ছিল 9 ইয়ার্স, এখন 12 ইয়ার্স করে দিল। নাম ধরে ধরে বলতে পারবেন অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর লুট হয়েছে। এটা একটা ইকোসিস্টেম তাদেরকে ডেভেলপ করে দিয়ে যেতে হবে, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কখনোই স্পন্সর ডাইরেক্টর থেকে 30% উপরে কখনোই হবে না। মোস্টলি আপনার 70 বা 80% আসবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। প্রশ্ন হলো, ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এমন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব কি? ব্যাংক কোম্পানি আইন যে অবস্থায় আছে, এই অবস্থায় একটা সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা এদেশে কখনোই সম্ভব হবে না। একজন ডিরেক্টর যদি 9 বছর ডিরেক্টর থাকতে পারেন, 12 বছর চেয়ারম্যান থাকতে পারেন, তাহলে সে ব্যাংক আর যা কিছুই হোক নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে, এটা আশা করা অনেকটা বাতুলতা মাত্র। এ অবস্থায় বিতর্কিত আইন সংস্কার করে জবাবদিহির সংস্কৃতি চালু করতে না পারলে আবারও যে কোনো সময় জনগণের টাকা হরিলুটের শঙ্কা করছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদনটি, আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। জনাব ফজলে রশিদ, আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর করা একটি প্রতিবেদন, যেখানে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আসলে বাস্তব চিত্রই তিনি মূলত তুলে ধরেছেন। এই মুহূর্তে ব্যাংকের যে পরিস্থিতি রয়েছে, আমরা দেখেছি বিগত 15 বছরে ব্যাংক খাতের নানান অনিয়ম, নানান দুর্নীতির কথা আমরা শুনেছি, এবং যা আসলে 2024 সালে পুরোটাই প্রকাশ্যে আসে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে এর দায়টি কার? শুধুমাত্র সরকারের, নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে? ধন্যবাদ। দর্শক যারা আছেন তাদের সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ডিবিসি কে। অ্যাকচুয়ালি ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা করা হয়েছিল সংশোধন বিভিন্ন সময়ে, এটি কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্যই করা হয়েছিল। ইটস নট দ্যাট ফর দ্য টোটাল বেনিফিট অফ দ্য জেনারেল কমন পিপল, বরং যারা এর ডাইরেক্ট বেনিফিশিয়ারি তাদের দ্বারা সংশোধন করা হয়েছিল। সুতরাং এখন যেটা করা উচিত সেটা হলো, যারা এই সংস্কারগুলি করবে বা যারা এই পরিবর্তনগুলি করবে, তারা যেন ডাইরেক্টলি এর বেনিফিশিয়ারি না হয়। তারা বিশেষজ্ঞ হতে হবে তাদের নিশ্চয়ই, কিন্তু সরাসরি তারা যেন ডাইরেক্ট বেনিফিশিয়ারি অব দি চেঞ্জেস না হয়। এবং আমরা দেখব যে যারা এই ইয়েগুলো শুধু গত 15 বছর যারা করেছেন, তারা কিন্তু তার আগের থেকেও এই জিনিসগুলো করে এসছেন।
তাদের ব্যক্তিগত স্বার্থে তারা এই চেঞ্জগুলো করেছেন। সুতরাং এই আইন সংশোধন অত্যন্ত জরুরি, যেগুলো জরুরি প্রয়োজন সংশোধন করার, সেইগুলির ব্যাপারে যত তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো। জি, সেক্ষেত্রে আপনার কাছে একটি বিষয় একটু জানতে চাচ্ছি। বিতর্কিত যে আইনগুলো নিয়ে আমরা আজকে আসলে এই পর্যায়ে আছি, আপনার কাছে একটু প্রশ্ন হচ্ছে, বারবার কিন্তু বলা হচ্ছিল এই আইনগুলো সংশোধন করা হবে, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেল, 7 থেকে 8 মাস সময় পেরিয়ে গেল, তারপরেও সেই আইনগুলো এখন পর্যন্ত সংশোধন করা সম্ভব হয়নি কেন? খুব ভালো প্রশ্ন। কেন করা হয়নি এটা যারা কর্তৃপক্ষ তারা বলতে পারবেন। তবে ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, সেই এটা কোনটা প্রায়োরিটি আগে দেবেন? সংশোধন আগে করবেন না বিশৃঙ্খলাকে মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন? ইতিমধ্যে কিন্তু বেশ শৃঙ্খলা ফিরে এসছে, ফিরে আসার পরিক্রমার মধ্যেই আছে। সুতরাং কিছুটা দেরি হচ্ছে, তবে এতটা দেরি হওয়া আমার মতে উচিত হয়নি, আরো আগেই হওয়া শুরু করা উচিত ছিল। আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারে দৃষ্টি দিবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞের মতামত নিয়ে এই কাজটা শুরু করা উচিত, যাতে ফার্দার আর কোনো ধরনের ড্যামেজ না হয়। স্পেশালি যারা কাজটা করবেন তাদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, তারা যেন ডাইরেক্ট বেনিফিশিয়ারি না হন অফ দিস চেঞ্জেস। যে সেক্ষেত্রে সেই আইনে, যে আইনটির কথা আমরা বলছি, সেখানে বেশ কিছু বিষয় কিন্তু ছিল। আমরা দেখেছি যে ব্যাংক কোম্পানি আইন 2023 অনুযায়ী এক ব্যক্তি টানা 12 বছর চেয়ারম্যান পর্ষদে থাকতে পারবেন এবং একই পরিবারে 3 জন থাকতে পারবেন। তো এই যে আইনগুলো, আপনার কি মনে হয় না যে এতে একটি ব্যাংকে ব্যক্তি মালিকানা পর্যায়ে নিয়ে যেতে পারে বা সেখান থেকে নানান রকমের অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ রয়েছে? কথা শোনা যাচ্ছে না। জি, জনাব ফজলে রাব্বি, আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবারও আপনার সাথে আলোচনায় ফিরে আসবো। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় ব্যাংক কোম্পানি আইন সংশোধন জরুরি কেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক ব্যাংকার এবং বিশ্লেষক খন্দকার ফজলে রশিদ, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে দিয়ে এই পর্যায়ে বিরতির পর একটু শুরু করতে চাচ্ছি। আমরা আসলে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, ফজলে রশিদ ছিলেন আমাদের সাথে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে ব্যাংক কোম্পানি আইন 2023 যে বিতর্কিত আইন হিসেবেই আসলে এটি বেশি পরিচিত, কিছু সুবিধা ভোগের জন্য আসলে এই ধরনের আইনের প্রয়োগ বলে মনে করছেন অনেকে এবং অনেক বিশ্লেষকরা বলছেন। এখানে একটি বিষয় বলা আছে যে এক ব্যক্তি টানা 12 বছর চেয়ারম্যান পদে থাকতে পারবেন এবং একই পরিবারে 3 জন ব্যক্তি হতে পারবেন পর্ষদ সদস্য। এখন আপনি কি মনে করছেন যে এমন আইন মূলত ব্যাংকের এক ব্যক্তির প্রতিষ্ঠানে ব্যাংকটিকে পরিণত করার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই ধরনের যে আইনের যে এই অংশগুলো সেখান থেকে বেরিয়ে আসা দরকার? তা তো বটেই, এটা অবশ্যই। কারণ 2023 আগে তো প্রভিশন ছিল যে একই ফ্যামিলি থেকে 4 জন থাকবে। 2023 তো একটু পরিবর্তন করে 3 জনে নামিয়ে আনলো, কিন্তু তারপরেও সেখানে 2023 আগে ছিল কিন্তু 9 বছর পর্যন্ত, কিন্তু তারপরে করে দিল 12 বছর। তো 12 বছর, এখন ধরেন আমাদের দেশের নিয়ম অনুযায়ী একটা আইন যখন ইমপ্লিমেন্টেড হয় সেই দিন থেকে এই সময়টা গুনতে হয়। তো এক ভদ্রলোক যদি আগে 9 বছর থাকে, তারপরে যদি আবার 12 বছর থাকেন, 21 বছর, তার মানে সারা জীবন উনি ব্যাংকের আপনার বোর্ডে থাকলো। আবার একই ফ্যামিলি থেকে 3 জন 4 জন, এগুলো ডেফিনেটলি আসলে আমাদের দেশের কর্পোরেট গভর্নেন্সের জন্য, এগুলো ফ্যামিলি গভর্নেন্সে হইতে পারে বা ফ্যামিলি কন্ট্রোল কোম্পানির জন্য হইতে পারে। এগুলো পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এই ধরনের আইন একেবারেই আসলে মানে আপনার চলে না, এগুলো ইনকনসিস্টেন্ট, এগুলোকে আসলে পরিবর্তন করা উচিত। আর তাছাড়া আমি যেটা মনে করি যে শুধু আইনের পরিবর্তন না, আইনের ইমপ্লিমেন্টেশন, প্রপার ইমপ্লিমেন্টেশনটাও কিন্তু খুব জরুরি। কারণ আপনারা নিশ্চয় মনে থাকবেন, যখন নাকি আতিউর রহমান সাহেব গভর্নর ছিলেন, উনি বেশ কয়েকবার গভর্নমেন্টকে লিখেছে যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর বোর্ডে কিভাবে এক ফ্যামিলি 4 জন 5 জন 6 জন বসে, এবং তারা তো এগুলো কেয়ারও করতো না। এটা বাংলাদেশ ব্যাংকে কোনো রেস্ট্রিকশনে মানতো না,
বা গভর্নমেন্ট কিছু বললেও তো ওরা শুনতো না, এবং ওদেরকে খুশি করার জন্য কিন্তু পরবর্তীকালে 4 জন ফ্যামিলি মেম্বার দেয়া হয়। তো সুতরাং এই আইন তো জরুরি হওয়া প্রয়োজনই, এই আইন তো মানে আপনার অ্যামেন্ডমেন্ট হওয়া প্রয়োজন তো বটেই, প্লাস শুধু খালি আপনার অ্যামেন্ডমেন্ট করলে হবে না, এগুলো প্রপার ইমপ্লিমেন্টেশনও এনশিওর করতে হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এভাবে যদি ব্যাংকগুলোকে বাঁচানো যায় বা ব্যাংক বাঁচানো স্থায়ী যদি এই উদ্যোগগুলো নেওয়া হয়, তাহলে আগামীতে জনগণের আমানত লুট হওয়ার যে শঙ্কা আমাদের মধ্যে ছিল কিংবা আমরা দেখেছি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? না, আসলে তো মানে এইটাকে আমরা বলি গভর্নেন্স। গভর্নেন্স যদি আমরা এনশিওর করতে পারি তো ডেফিনেটলি ব্যাংকের বোর্ডে তখন মানে কি বলে আজে বাজে কাজকর্ম হবে না, যে কোনো ঋণই আপনার পাশ হবে না, ঋণ পাশ করার একটা পার্টিকুলার একটা নিয়ম কানুন থাকবে, এবং যেগুলো আছে অলরেডি। তো আমি তো সেটা বলছি যে একেবারে যে নাই কিছু না, অনেক অনেক নিয়ম কানুনই আছে, সেগুলো প্রতিপালন করা হচ্ছে না। সুতরাং এগুলো প্রতিপালন করলে পরেই ডেফিনেটলি আমরা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে শুধু আইন করলে হবে না, আইন করে আইনের সুষ্ঠু বাস্তবায়ন যেন হয় সেই ব্যবস্থাও গ্রহণ করতে হবে। জি, ফজলুর রশিদ, আপনার কাছে একটু যেতে চাই। আমরা সবসময় শুনে আসি যে কোনো জায়গায় বা বিশেষ করে ব্যাংক খাতে যদি আমরা বলি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিছুটা ব্যাংক ঘুরে দাঁড়াবে বা ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে, সেই বিষয়টি অনেকে বলে থাকেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। আপনার কি মনে হয় যে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে এই স্বচ্ছতা বা জবাবদিহিতার যে জায়গাটি সেটি নিশ্চিত করা সম্ভব হবে? দেখেন, ব্যাংক আইন সংশোধন করলেই যে সবকিছু সমাধান হয়ে যাবে তা না। এটা তো ছিলই, 2 জন ছিল, 3 জন হলো, 3 জন থেকে 4 জন হলো, 6 বছর থেকে 9 বছর, 9 থেকে 12 বছর, সবই হয়েছে। কিন্তু তারপরেও আপনি দেখবেন অনেক ব্যাংকে ইভেন 21 বছর ধরে চেয়ারম্যান আছে, এরকম রেকর্ডও তো আছে, কিন্তু 21 বছর থাকলো কি করে? 12 বছর থাকার পরে আরো 9 বছর, হাউ ইট ইজ পসিবল? এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা বিরাট রোল আছে যে অন ডেট এটা ইট শুড বি ইমপ্লিমেন্টেড। আপনি দেখবেন কোন ব্যাংকে, আমি নামগুলো বলছি না কারণ পাবলিক ইন্টারেস্টের নাম বলছি না, যে এমডি নাই, নিয়ম হচ্ছে 3 মাসের মধ্যে এমডি মাস্ট বি অ্যাপয়েন্টেড, আদারওয়াইজ বাংলাদেশ ব্যাংক উইল সেন্ড দেয়ার অ্যাডভাইজার অর অবজারভার অর সামওয়ান। কিন্তু মাসের পর মাস, প্রায় বছরের কাছাকাছি গড়িয়ে গেছে, তারপরও এমডি নিয়োগ হচ্ছে না। কিন্তু কারো বলার কোনো সাহস নাই। কেন সাহস নাই? বিকজ ওই লোকগুলি এতই প্রতিপত্তি, মানে এতই প্রভাব ছিল সমাজে বা সরকারের উপরে, যে তাদের উপরে কথা বলার মতো সাহস কারো ছিল না, যার জন্যই এত কিছু গন্ডগোল। সুতরাং আমি মনে করি শুধু ব্যাংকিং আইন সংস্কার করলেই যে সব সমাধান হবে তা না, এটাকে প্রপার ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ইমপ্লিমেন্ট যদি না করা হয়, কেন করা হলো না, কারা করলো না, এর জবাবদিহিটা অবশ্যই থাকতে হবে। আরেকটা যেটা একটু আগে আমি বলেছিলাম, যে যারা এই সংস্কারগুলি করবে তারা যেন ডাইরেক্ট বেনিফিশিয়ারি অফ দিস সংশোধন যাতে না হয়। অনেকে আছে দেখবেন তারা নিজেরাই হয়তো বিরাট বিরাট ব্যবসায়ী, তারা ওদের মধ্যে এই সংশোধনী কমিটির মধ্যে ঢুকে গেছেন, তারা কিন্তু তাদের সাথেই সংশোধনী করবেন এবং তারা যুক্তি দিবেন আমরা তো ম্যাক্সিমাম ইকুইটি দিছি। আসলে একজন ব্যক্তি সিট দখল করে বসে থাকা, এই জিনিসটা আমরা অনেকেই দেখেছি এবং এর কারণেই হয়তো সেই স্বচ্ছতার জায়গাটা থেকে অনেকটাই সরে আসতে হয়েছে। আপনার কাছে একটু আবারও আসবো হয়তো, কিন্তু তার আগে আমি একটু তৌফিক আহমেদ আপনার কাছে একটু যেতে চাই যে তাহলে কোম্পানির সংশোধন আপনি জরুরি মনে করছেন এবং কি ধরনের সংশোধন হওয়া প্রয়োজন বলে মনে করছেন? আমাকে প্রশ্ন করেছেন? জি, আপনাকে বলছি। আচ্ছা, হ্যাঁ, এটা জরুরি। কেন জরুরি এটা তো বুঝতে পারছেন, এবং জরুরি তো বটেই, কিন্তু জরুরির সাথে সাথে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনটা জুড়ে দিলাম যে এটা ইমপ্লিমেন্টেশন প্রয়োজন। আচ্ছা, এটা কেন? কারণ ওই গভর্নেন্স এনশিওর করার জন্য। কারণ একটা পরিবার থেকেই যদি 21 বছর যাবত 4 জন 3 জন সদস্য বসে থাকে, তার মানে এটা তো একটা পরিবার কেন্দ্রিক সমস্ত মানে ব্যাংকিং হয়ে যাবে। ব্যাংকিংটা তো আসলে একটা পাবলিক লিমিটেড কোম্পানি, তাই না? এটা সমস্ত জনগণের জন্য, এবং সেখানে শুধুমাত্র এই নাম্বার অফ আপনার কি বলে বোর্ড ডিরেক্টর না, আরো অন্যান্য সমস্ত দিকেই। কারণ কিছুদিন আগে আমি দেখেছি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে যে সমস্ত ব্যাংকগুলোকে বাসেলের রিকোয়ারমেন্ট প্রতিপালন করতে হবে। বাসেলের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, বাসেলের লিকুইডিটি রিকোয়ারমেন্ট বা বাসেলের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সংক্রান্ত যত নিয়ম কানুন আছে
তো সুতরাং আপনার এইগুলো করার প্রয়োজন হচ্ছে এগুলোই, যে যাতে করে ব্যাংকগুলোতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আইনের শাসন থাকবে এবং সেটি বাস্তবায়ন হবে, এরকম প্রত্যাশাই আপনারা করছেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক লেখা আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।